আজকে এখানে এসেছেন কিন্তু সাংবাদিক পরিচয়ে। আমি কাউকে ছোট করব না। আমাদের বিগত ফ্যাসিবাদের আমলে যে তোষামদের নীতি রেখেছি আমরা সাংবাদিক সম্মেলনগুলোতে বসে এক পেশে, আজকে আমাদের শাহিদ ভাই কিন্তু একইভাবে উনি আজকে যে কথাগুলো খুব ভক্তি দিয়ে বলেছেন, উনি এগুলো কখনো বলেছেন আওয়ামী লীগের আমল তারেক রহমানকে নিয়ে? 100% বলেছি। আপনি শাহেদ আলমকে চেনেন না জনাব আতিকুর রহমান? আমাকে বলতে দেন। সাংবাদিকতা যারা করে তারা শাহেদ আলমকে চেনে। শাহেদ আলম ইজ দ্য অনলি পারসন 2014 সালের নির্বাচন, কলঙ্কিত নির্বাচনের পর আমি কথা বলার কারণে দেশ ছাড়ছি। এখানে শেখ হাসিনা যখন তারেক রহমানকে কুলাঙ্গার বলছে তখন আমি বলছি কে এই দেশের কুলাঙ্গার? আমি অবজেক্ট করলাম, আপনি কথা বলেন, বাট এইটা আমাকে এই প্রশ্ন করবেন না। না, আপনি এই প্রশ্ন করবেন না। হ্যাঁ, এখানে বিএনপি আমাদের পক্ষ থেকে নীলুফা আপারা আছেন, উনি যতটুকু না গিয়েছেন উনি তার থেকে বহু ভিতরে চলে গেছেন। উনি কি বললেন যে আমরা কেমন 16 মাসে কেমন বাংলাদেশ চাই, মানে উনি ঘুরে ফিরে সব দেয় জামাতের উপরে। এটি কখনো সঠিক বিশ্লেষণ নয়। দেখুন, উনি বলছে রাষ্ট্রীয় স্থাপনায় মববাজ, উনি নাম বলেন নাই, আমরা কি বুঝি না? উনি কোথায় প্রমাণ পেয়েছেন? আজগুবি তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। পাবনা সদরের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব সাহেব যে কথা বলেছে আক্রমণভাবে, উনি জিব্বা কেটে ফেলবেন। আর পত্রিকায় বল তথ্য উনি যা দিয়েছেন জামাতের উপরে, তো উনি কোথায় জাস্টিফাই করলেন? সেখানে দিনে দুপুরে প্রকাশ্য হামলা, যে হাবিব সাহেব এখন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের সুরে কথা বলছেন, উনি বলছেন যে মানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তিনি জিব্বা কেটে দিবেন। তার আসলে সমস্যাটা হয়েছে জামাতের এমপি প্রার্থীর মানে গাড়ির গ্লাস সেখানে গলিতে ছিদ্র হয়ে গিয়েছে। আমরা দেখলাম রাতের বেলায় বিএনপির অফিস থেকেও একদম দায় সারা গোছের। এটি এখন নতুন বাংলাদেশ, এখানে আগের মতো দায় চাপিয়ে দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক উনি হাবিব সাহেবের এত জঘন্য বক্তব্য তিনি দিয়েছেন, আজকে দরকার ছিল হাবিব সাহেবের বিরুদ্ধে মামলা হয়ে যাওয়া, যে ওনার উস্কানিতে এই কাজটা হয়েছে। আর সেই জায়গায় উনি না গিয়ে উনি উল্টো জামাতকে তিনি দায়ভার সেখানে দিয়েছেন। এরপরে ফজলুর রহমান সাহেব এতগুলো কথা বলছেন, এটার কোনো দায় কি কখনো বিএনপি নিয়েছে? উনি প্রতিবাদ কখনো করেছেন? উনি কোথায় বলছেন যে আমরা মব করেছি? উনি প্রমাণ দেখাক কত মব করেছি। না, উনি নাম বলেন না। একটাই নাম বলছি, আমি বলি ধানমন্ডি 32 নম্বর ভাঙতে গিয়েছেন পুলিশ, এটা আপনার প্রমাণ আছে? এটা আপনার কাছে প্রমাণ আছে? রামরাজনের ডিসি বলছেন স্যার এটা তো শিবির করে আমার এক্সট্রা ফোর্স বাংলাদেশে জামাত কত মববাজি করেনি? হ্যাঁ, সাবজেক্ট কত মববাজি করেন জামাত ইসলামী? আপনার এই পুলিশ তো নিজেই বলছে যে এখানে শিবির করবে, আমার এক্সট্রা ফোর্স লাগবে। আপনি অনেক, আমি তো বলে নাই যে আপনি অনেক মতামত দিচ্ছেন, এগুলো কত মানে বিশ্বাস করছেন না কেউ। আমার সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা বিষয় ছিল, আমি ওখানে ছিলাম। উনি সাংবাদিক, উনি কথা বলবেন ওনার অবস্থান থেকে, উনি সম্পূর্ণ এক পেশে। এখানে কি আমাদের কি সমস্যা বলেন? তারেক জি আসলে উনি ভাবছেন যে আমরা ওনাকে মেরে ফেলবো? উনি বুঝতে যে আমরা চাচ্ছি না। আপনি সেটা বলেছেন, আমি সেটা বলি। আপনার কাছে মনে হয় যে আমরা একমাত্র সমস্যা, এটি কেন বলবেন আপনি? বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আওয়ামী স্টাইলে এখানে বয়ান দেওয়া যাবে না। আমরা মনে করি সবার বাংলাদেশে আমি মনিয়া প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে এরকম রাজনীতি বলবেন যে সাহেব ভাই যেটা বলছিলেন যে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টা স্পষ্ট, এবং একই সঙ্গে আতিক ভাইও বলছেন যে তারেক রহমান আসলে কোনো সমস্যা নেই, জামাতের পক্ষ থেকে কোনো দলের সমস্যা নেই, সেটা বলছেন। আপনি কি মনে করেন যে এখনো ষড়যন্ত্রকারীরা তারা মানে অর্থাৎ 1-11 সময়কার যে কুশলীরা রয়েছে তারা এখন সক্রিয় রয়েছে, আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সেটিও সক্রিয় রয়েছে? এটা তো বলার অপেক্ষাই থাকে না। আপনি দেখেন বিএনপির মহাসচিব একের অধিকবার কিন্তু এর মধ্যে 2-4 মাসের মধ্যেই বলেছে যে -2 ফর্মুলা এখনো চলমান। শুধু তাই না, আরো অনেকেই বলেছে, অনেক অ্যাক্টিভিজম যারা করেন তারা বলেছেন, যারা ইউটিউবার তারা বলেছেন। তো আমি সেই জায়গায় বলতে চাই যে আপনার ষড়যন্ত্রের আরেকটা কথা যেটা শাহেদ ভাই বলতে ভুলে গেছেন, সেটা হলো যে লন্ডনে একজন লোক ধরা পড়েছিল, বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী, নিশ্চয়ই আপনার মনে আছে, সুব্রত সম্ভবত, না? আপনার ধরা পড়লো, যে ধরা পড়ার পরে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো সে তখন বলল যে সে ঠিক আছে, সে বলল যে তারেক রহমান সাহেবকে সে হত্যা করার জন্যই সে গিয়েছে। জনাব তারেক রহমান গত 17টা বছর পার করছেন। আজকে একবার ভাবুন তো, খোদা না করুক বেগম জিয়া নেই আমাদের মাঝে, আমি বলছি খোদা না করুক, আমরা সবাই চাই যে তিনি থাকুন। আরেকবার ভাবুন তো যে বাংলাদেশে গত 1 মাসে ঢাকা শহরে গড়ে 19 জন করে মাসে খুন হয়েছেন, পরশুদিনও একজন খুন হয়েছেন। একটা খুনের বিচার আমরা করতে পেরেছি? বাংলাদেশের এমন একটা রাজনীতি, যখন প্রতিপক্ষ রাজনীতি যারা করছেন তারা মব বাজ হিসেবে প্রতিষ্ঠিত, সবকিছুকেই মব হিসেবে বৈধতা দেওয়া, এমনকি সরকারের যিনি প্রেস সচিব আছেন তিনি এটাকে জনগণের অভিপ্রায় হিসেবে
মবকে আইনি বৈধতা দিয়েছেন, সেই দেশে ঢাকা শহরে মাসে গড়ে 20 জন করে খুন হচ্ছে, সেই শহরে জনাব তারেক রহমানকে যদি আমরা হারিয়ে ফেলি, ওয়ার ইজ বাংলাদেশ? এই বাংলাদেশের আপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে কোথায়? এই প্রশ্নগুলো খুব জরুরি করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই জন্য বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না, কিন্তু বাস্তবতা আমাদের দেখতে হচ্ছে কোথায়। সেটা হলো, আমি একটা ছবি দেখাবো, যদি আপনার ক্যামেরাম্যান এই ছবিটা দেখাতে পারেন। সেটা হলো যে 2007 সাল তারেক রহমানের উপরে যে অমানসিক নির্যাতন হয়, এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখেন, তার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ভেঙে দেওয়া হয়। সেই ব্যথা কিন্তু তিনি এখনো নিয়ে বেড়াচ্ছেন, আমি যতটুকু জানি। তিনি সেখান থেকে পরিপূর্ণভাবে উতরে উঠতে পারেননি, তার এই ট্রমা আছে। এখন বলতে পারবেন ট্রমা নিয়ে কি রাজনীতি করা যায় কিনা? রাজনীতি করতে হলে শক্ত হতে হবে, সমর্থ হতে হবে, আমিও বিশ্বাস করি সেটা। কিন্তু একাগরের যারা কুশীলব ছিলেন তাদের সবাইকে নিষ্ক্রিয় হয়েছে কিনা? আমি কিন্তু বললাম, আজকে বেগম জিয়া খোদা না করুক তিনি নাই, আজকে যদি আমরা তারেক রহমান হারাই, এটা কি তারেক রহমানের নিজের লস, দল হিসেবে বিএনপির লস, না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যপ্রান্তের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সংখ্যালঘু নিরাপত্তা বাংলাদেশের স্বপ্ন দেখছে, নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে, প্রগতির বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিভাবে ডেভেলপমেন্ট পলিটিক্স এগিয়ে নিয়ে যাওয়া যায়, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায়, হেলথ কার্ড, কৃষক কার্ড, এইসব কথা তো আর কেউ বলছে না। বরঞ্চ বিপরীতে আমরা দেখছি কি, রাষ্ট্রীয় স্থাপনায় মব যারা করে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং নানানভাবে প্রভাব বিস্তার করছে। নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে বিরোধী দলের কর্মীকে হত্যা করার উদ্যত হচ্ছে, এবং সেই দলের প্রধান বলছেন যে এটা আমাদের না। চট্টগ্রামের একটি দলের আমির বলছেন যে আমার কথায় সূর্য উঠবে বসবে, পুলিশ উঠবে বসবে, আমাকে যারা চিনো না তারা মাটির নিচে বসবাস করো। সেই একই শাহ ওসমান স্টাইলের আওয়ামী গডফাদারের রাজনীতি। একজন নেতা বলছেন যে ভোট না দিলে আমার প্রতিকে কুপায় মেরে ফেলবো। এর বিপরীতে যে শুদ্ধ পলিটিক্স, যেটা স্বপ্ন তারেক রহমান দেখাচ্ছেন, তার অনুপস্থিতিতে কি তারেক রহমানের লস হবে, বাংলাদেশের তার দলের লস হবে, না এই লসটা বাংলাদেশের? আমি সে কারণেই বলছি যে লেট তারেক রহমান ডিসাইড হোয়েন হি উইল কাম টু বাংলাদেশ। আমরা এটা নিয়ে তার জন্য যারা মায়াকান্না কাচ্ছে এই দেশের মাটিতে আসার জন্য, এই মুহূর্তে আমরা তাদের প্রত্যেককে চিনি, হাড়ে হাড়ে চিনি। তারা কেমন বাংলাদেশ চায় গত 16 মাসে 15 মাসে একবারে উর্বর অর্কেস্ট্রা তারা দেখিয়েছে। এই দেশে ভাঙচুর, মববাজি এবং সংখ্যালঘুর অধিকার হরণ করা, নারীকে স্ল্যাট শেমিং করা, হেন কোনো রাজনীতি, নেগেটিভ রাজনীতি নেই, তারা করে নাই। এবং তারা তো বলেই রেখেছে যে তারা প্রচারণা করছে বিএনপি ক্ষমতায় আসবে না, বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সুতরাং তাদের এই যে তারেক রহমানের দেশে আসা নিয়ে যে মায়াকান্না, আমরা এটা বুঝি। এজন্য বিষয়টা খুবই ডাইলেমা, আইরনিক। আমি বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না, বাংলাদেশের মানুষ, বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর চেয়ে বেশি কেউ খুশি হবে না। কিন্তু তারেক রহমান এই মুহূর্তে, এগেন আই এম নট ডুইং পিআর ফর তারেক রহমান, বাট আমার অনেস্ট রিয়েলাইজেশন হচ্ছে বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত, অক্ষত, সুস্থ থাকা দরকার। বাংলাদেশের জন্যই তারেক রহমানকে আগামী অন্তত 5টা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার। এটা তারেক রহমানের নিজের জন্য যতটা না, বাংলাদেশের জন্য দরকার। শাহেদ ভাই, আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এবং তিনি এখন যুগ্ম মহাসচিব বিএনপির হুমায়ুন কবির। তিনি বলেছিলেন যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এবং থ্রেট রয়েছে, স্পেসিফিক যে থ্রেট রয়েছে তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমানের কিন্তু তার আজকে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে কিন্তু তারই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন। আমাদের দেশের কথাটা কিছুটা আমরা আঁচ করতে পারছি। বিদেশি কি ষড়যন্ত্র চলছে, কোন বিদেশ মানে কোন দেশ বা কোন গোয়েন্দা সংস্থা, কারা এবং দেশের কারা, স্পষ্ট করে কি আপনি বলতে পারেন? আপনি যখন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকতা বহুদিন যাবৎ করেন, অবশ্যই আপনাকে জানা আছে আর কি, আমরা জানতে চাই। না, এইভাবে স্পষ্ট করে বলা যাবে না, কিন্তু আমরা দেখেছি পূর্ববর্তী সরকার, মাফিয়া সরকার হিসেবে শেখ হাসিনার যেই নাম হয়েছে, তিনি তার নিজের দেশের প্রয়োজনে যতটা না রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রভুদেরকে খুশি করার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন অনেক বেশি। এই যতগুলো রাজনৈতিক নেতাকে হত্যাকাণ্ড দেওয়া হয়েছে, আমি যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নের বাইরে যেও যদি বলি, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু কিংবা অন্যান্য, এমনকি 21শে আগস্টের গ্রেনেড হামলায় তো তারেক রহমানের নাম ছিল না। তিনি ক্ষমতায় আসার পরে আবুল কাহার আকান্তকে এই মামলার
তদন্তকারী কর্মকর্তা, অধিকতর কর্মকর্তা নিয়োগ দিয়ে জোর করে তারেক রহমানকে ওই মামলার আসামি বানিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যেই কারাদণ্ড দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তিনি বাংলাদেশের মানুষের প্রেসক্রিপশনে চলতেন না, তিনি চলতেন প্রভু ভক্ত প্রেসক্রিপশনে। সেই প্রভুর প্রেসক্রিপশনে তারেক রহমানকে তো এর আগেই পঙ্গু করার চেষ্টা করা হয়েছে এবং তাকে কোনোভাবেই যেন বাংলার মাটিতে না ফিরে আসে, সেজন্য তাকে এইসব খতরনাক সব মামলায় সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা। এটা তো জনাব হুমায়ুন কবির যেটা ইঙ্গিত করেছেন, বাইরের ষড়যন্ত্র। আমরা তো এগুলো বুঝতে পারি বাইরের ষড়যন্ত্র কারা, যে এখানে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের অব্যাহতি পরেই গত 17 বছর রাজপথে লড়াই করা শেখ হাসিনার একমাত্র শত্রু এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি যে রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া এবং বিএনপি ধ্বংস হয়ে যাবে সেই জায়গা থেকে এরকম একটা লিডিং পজিশনে নিয়ে আসার পুরো কাজটা করেছেন তারেক রহমান। আজকে তারেক রহমানকে যদি কোনোভাবেই বন্ধ করা যায় তাহলে তো আবার এই দেশে প্রভুদের শাসন ব্যবস্থা কায়েম হবে, তাই না? তো সেটা একটা বিষয় আছে। এর বাইরে তারেক রহমান সম্ভবত এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে নিয়ে যত নেতিবাচক কথা হয়েছে, রাজনীতি হয়েছে, এই বাংলাদেশে আমি দেখি না অন্তত আর কাউকে নিয়ে এরকম নেতিবাচক প্রচারণা হয়েছে। সুতরাং বাংলাদেশে আমি বিশ্লেষক রনি ভাই একটা বলছিলেন যে সুশীল, গণমাধ্যম, ভারত এবং একটি রাজনৈতিক দলের নাম করেছেন, আতিক ভাই আছে আমি জানি না, ওনাদের সকল অপপ্রচারের আমি বলতে চাই না, বলছি সময়টা কতটুকু মেইনটেইন করবেন। ওনাদের সকল অপপ্রচারের কেন্দ্র হচ্ছে তারেক রহমান। সুতরাং এই যে সম্মিলিত অপপ্রচার, বাইরের ষড়যন্ত্র এবং তাকে যে আন্তর্জাতিকভাবে তার চরিত্র হননের সকল প্রচেষ্টা এর আগে তো হয়েছে, সবগুলো সম্মিলিত রূপ হিসেবেই হুমায়ুন কবির হয়তো বলেছেন যে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এগেন আমি বলতে চাই, লেট তারেক রহমান ডিসাইড ওয়েন হি উইল কাম ব্যাক। জি শাহেদ ভাই, আতিক ভাই আপনি একটু বলেন আমাকে, সেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন শাহেদ ভাই, যে আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র, সব রকম ষড়যন্ত্র আছে এবং দেশের মধ্যে কিছু রাজনৈতিক দলেরও কিছু ইঙ্গিত তিনি করেছেন তারেক রহমান দেশে ফেরা নিয়ে। আপনি কি তাই মনে করেন যে দেশের বর্তমান পরিস্থিতি তারেক রহমান দেশে ফেরা সম্ভব? দেখুন, আমাদের শাহেদ ভাইরা সাংবাদিকতা করেন, তার বড় ছেলে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দলের, তিনি কিন্তু আজকে একটা পোস্ট করেছেন সকালে, আমরা দেখেছি, যেখানে তিনি বলেছেন যে মানে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে এখন সন্তানের মতোই আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। আসলে কেন সিদ্ধান্ত তিনি একা নিতে পারছেন না, বা নিয়ন্ত্রণ আসলে কোথায়? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই কিন্তু আজকে 100 বছর 1.5 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। উনি কবে আসবেন, কখন আসবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নবাণে আমরা জর্জরিত, উনি জর্জরিত। একটা ভদ্রতার মধ্যে থাকলে যা হয়, উনি যে ভদ্রতাটা মেনটেন করেন, সেখান থেকে উনি জাতিকে দুঃখ দিতে চান নাই। উনি এতদিন বলেন নাই, উনি বলেছেন আসবেন, আসছেন, চেষ্টা করছেন ভেতরে ভেতরে, উনি আসতে পারেন নাই এই দেশের এবং জিও পলিটিক্সের অনেক রকম শত্রুতার জন্য। উনি যে আসতে পারেন নাই বা পারছেন না, এটা কিন্তু এক লাইনেই বোঝা যায়, যে লাইনটা আপনিও বললেন যে শুধু আমার অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। তো এই যে আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, তাহলে এই নিয়ন্ত্রণাধীনটা কাদের? এটা সাধারণ মানুষ হয়তো বা যারা বাজারের চায়ের দোকানদার, সে প্রশ্নটা করতে পারে, সে হয়তো এই অর্থটা না জানলেও আপনি একজন সাংবাদিক হিসেবে এবং আমার সাথে সাংবাদিক এবং অন্য দলের নেতা আছেন, তারা ভালো করে বুঝবেন যে উনি কি বলতে চেয়েছেন, উনি কেন আসতে পারছেন না। এই কথাগুলো হয়তো বা আজকে এই সংকটাপন্ন অবস্থায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া না যেতেন, তাহলে হয়তো বা এটাও জানা যেত না, যে কথাটা আমরা অনেক দিন চাইলেও বলতে পারি নাই, যে কথাটা আমাদের বলা দরকার ছিল। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র জিওপলিটিক্স বলতে আপনি কি বোঝাচ্ছেন? আর কি আমি বুঝাচ্ছি, যারা মনে করে বিএনপিকে মাইনাস করতে পারলে আমরা ক্ষমতায় যাব, তাদের একটা ইন্ধন আছে। যারা মনে করে বিএনপি না আসতে পারলে, বিএনপি মানেই এখন আপনিও জানেন আমিও জানি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থায় অসুখের মধ্যে দিয়ে উনি ওইভাবে দেশ পরিচালনায় ওইভাবে সারভাইভ অন্য সময়ের আগে বিগত দিনের মতো পারবেন না। তো সেইখানে যিনি পারবেন, যিনি পারার কথা, যিনি পারার জন্য বহু বছর কাজ করছেন, তো ওনাকে যদি আটকানো যায় ছলে বলে কৌশলে যে কোনোভাবে, তাহলেই তো পোয়াবারও। যারা বিভিন্নভাবে অপরাজনীতির মাধ্যমে যারা ক্ষমতায় বসতে চায়, আসতে চায়, তারা যেমন করছেন, পাশাপাশি যারা -2 ফর্মুলার আপনার রচয়িতা ছিলেন, তারা কিন্তু এখনো বসে নাই, তাদের হাত পা মাথা সব কিছু চলে এবং অনেকের চেয়ে বেশি পরিমাণে চলে, তারাও ওরকম করছেন। এবং বিশ্বের মোড়লরা, যে মোড়লরা এই দেশ নিয়ে অনেক রকম হিসাব নিকেশ করেন, আমার দেশের মাটি অনেকের জন্য অনেক রকম স্বপ্নের একটা বাস্তবায়নের ফর্মুলা,
তো সেইখানে তারা তাদের মতো বসে নাই, কারণ এই দেশটায় যত আপনার কি বলে দুর্বল সরকার থাকে আপনার বাইরের লোকদের জন্য অনেকটা অ্যানিম্যাল যে জিওগ্রাফি চ্যানেলের মতো, যে বড় বড়টা তার ছোটটাকে খায়, তার ছোটটা তার ছোটটাকে খায়, এইভাবেই কিন্তু চলে। তো বাংলাদেশের মানে রাজনৈতিক ব্যবস্থাটা এবং আগামী দিনের আপনার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা এরকম পর্যায়ে গিয়েছে যে দুর্বল অথবা মৌলবাদ, চরম মৌলবাদ, ধর্মকে প্রাধান্য করে যারা রাজনীতি করে তারা এই টাইপের মানুষ দিয়ে যাতে কাজ করালে এই দেশের অনেক কিছুই, যেমন ধরেন যেদিন শেখ হাসিনা রায় বের হলো, আমি লাইন শেষ করছি, সেই দিনই কিন্তু আপনার চিটাগাংয়ের একটা পোর্ট নিয়ে কাহিনী হলো, আগের দিন বা পরের দিন হতে পারতো, সেটা কিন্তু হয় নাই। ঠিক এই জন্য বিএনপি থাকলে অনেকের জন্য সমস্যা, সেই সমস্যাগুলো যাতে না হয় এবং বিএনপির মতো একটা দল যাতে এই দেশে সমৃদ্ধির জন্য কাজ করতে না পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করছে ষড়যন্ত্রকারীরা। জি, আমি যাবো একটু শাহেদ ভাই আপনার কাছে আসছি, এর আগে যাবো হচ্ছে যে অ্যাডভোকেট আতিকুর রহমান জামাতের নেতা। আমাকে একটু বলবেন যে আপনারা তো দোয়া করছেন বেগম জিয়ার জন্য এবং দেখতেও যাচ্ছেন এবং সব রাজনৈতিক দলরাও দেখতে গিয়েছে, অনেক নেতারা গিয়েছেন। বেগম জিয়ার শারীরিক অসুস্থতা রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, বা এখন যে অবস্থায় আছেন তিনি, তাতে করে যে মানে সবার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, জামাত কি মনে করে এবং আপনারা কি মনে করেন, রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা তার এই অসুস্থতা এবং সংকটাপন্ন অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমরা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, গত 3 দিন ধরে সারা দেশের কোটি কোটি মানুষের মতো আমরাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। বাংলাদেশের যেই কজন নেত্রী জনপ্রিয়তা অর্জন করেছেন সবচেয়ে বেশি, তার মধ্যে খালেদা জিয়া অন্যতম। এবং আমরা মনে করি তিনি যতদিন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন, এই দেশের ইসলাম এবং তিনি একটা ঐক্য ছিলেন, জাতীয়তার সাথে ঐক্য ছিলেন। ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক হলেন বেগম খালেদা জিয়া, এবং দীর্ঘ 20 বছর পর্যন্ত তার নেতৃত্বে কিন্তু সেই জোটটা সেখানে সক্রিয় ছিল। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ওনার গার্ডিয়ানশিপটা খুবই প্রয়োজন, এবং আমরাও সেটা অনুভব করি যে যিনি সর্বমহলে অত্যন্ত সম্মানের অধিকারী এবং যাকে আমরা বলি আপোষহীন, তিনি দীর্ঘ সময় শেখ হাসিনার আমলে আপোষ না করে তিনি কারাগারে গিয়েছেন। আমরাও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমরা আছি, আমরা তার সুস্থতা কামনা করছি, এবং আমাদের দলীয় আমির তিনিও তার বক্তব্য তিনি দিয়েছেন। সারা দেশে বলা যায় নেতা কর্মীরা সবাই কিন্তু তার জন্য দোয়া করছেন। তা আমরা মনে করি তিনি যদি সুস্থ হয়ে আবার ফিরে আসুন, এই প্রত্যাশা আমরা করছি। বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা মনে করি ওনার নেতৃত্বে, এটি আমরা মনে করি ভালোই আমাদের জন্য হবে। যেহেতু ওনার বয়স আসলে অনেক হয়েছে, আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন কী ফয়সালা সেখানে রেখেছেন। তো আমরা মনে করি এখন ওনার প্রয়োজন পুরিয়ে যায়নি, ওনার প্রয়োজন এখনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে আবার উনি আসুক রাজনৈতিক ময়দানে, সেই প্রত্যাশা আমরা করছি। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে জামাত নেতা হিসেবে আপনারা কীভাবে দেখছেন তারেক রহমানের দেশে ফেরা না ফেরার বিষয়টি? যিনি তারেক রহমানের সাথে পোস্ট দিয়েছেন, আর না আসার কারণ তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি চান যে রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তনের করবেন আর কি। এটাকে আপনারা কীভাবে দেখছেন তার না ফেরাটাকে? আসলে ব্যাখ্যাটা করা একটু কঠিন, এটা তো আমরা আসলে বুঝতে পারবো না ওনাদের দলীয় কোনো দৃষ্টিভঙ্গি কি। ইতিমধ্যে ওনার সবগুলো মামলা উনি খালাস পেয়েছেন, সরকারের পক্ষ থেকে ওনার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। আজকে সর্বশেষ প্রেস সচিবও বললেন যে ওনার আসতে কোনো অসুবিধা নাই। আমরা 6 মাস আগ থেকে শুনতে পাচ্ছি ওনাদের দলীয় নেতাদের বক্তব্যের জন্য খুব তাড়াতাড়ি আসছেন। নভেম্বর মাসের শুরুর দিকে কিন্তু আমরা শুনেছি তিনি নভেম্বরের শেষ দিকে আসবেন। এটা নিয়ে একটা ক্যাম্পেইনও কিন্তু মিডিয়াতে আমরা দেখেছি। আবার আমরা মাঝে শুনলাম তিনি আসছেন না। এখন যেটি বাস্তবতা, যেহেতু ওনার মা অসুস্থ, দেশের মানুষেরও প্রত্যাশা উনি দেশে আসুন। যেহেতু ওনার ছোটো ভাই আগে ইন্তেকাল করেছেন, দেশে ওনার বলতে গার্ডিয়ান এখন কেউ নেই, এটা আমাদেরও প্রত্যাশা আসলে। কারণ একজন মা যখন মৃত্যুসজ্জায় থাকেন, স্বাভাবিকভাবে তার সন্তানদের সাহচর্য তখন তাকে অনেক বেশি কী করে, আশ্বস্ত সেখানে করে। তো আমরা মনে করি এখন আমরা তো দৃশ্যমানতা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও তারা বলছে আমরা তাকে সাপোর্ট করব, মামলাও নেই। হতে পারে আমাদের দলীয় কোনো বিশেষ কৌশল থাকতে পারে, যেটা কিছু আমাদের আলোচনা করেছেন। আপেক্ষিক বিষয় আসলে উনি কেন আসছেন না কিংবা তিনি কোন পরিস্থিতিকে সামনে প্রত্যাশা করছেন, আসলে আমাদেরও বোধগম্য নয়। আমরা মনে করি দেশের স্বাভাবিক অবস্থায় আছে, সামনে নির্বাচনী তফসিল হবে, নির্বাচন মাঠে সবাই একসাথে ভূমিকা রাখা যায়,
মানুষের মধ্যে একটা উদ্দীপনা সেখানে তৈরি হয়ে যাবে এবং মানুষও মনে করে না সব দলই সমান সমানভাবে মাঠে ময়দানে থেকেই নির্বাচনী আবহাওয়াটা সেখানে তৈরি করা প্রয়োজন। তো আমরা মনে করি আশাটাই প্রয়োজন এবং দেশবাসীও প্রত্যাশা করে, আমরাও পজিটিভ চিন্তা আমরা করছি, নেগেটিভটা আমরা ভাবছি না। এখন ওনার দলের হয়তো কোনো পলিসি থাকতে পারে, কেন উনি আসছেন না সেখানে। আপনার কাছে কি মনে হয় কোনো বাধা আছে কিনা আসলে? আমরা তো দৃশ্যমান কোনো বাধা দেখছি না। এখন ওনাদের হয়তো দলীয় কোনো ইনফরমেশন থাকতে পারে, আমরা কোনো বাধা দেখছি না। যেহেতু আইনগত কোনো বাধা নেই, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, দেশে আবার নির্বাচনটা খুব আসন্ন, সবাই মনে করে ওনার এখনই দেশে আসাটা প্রয়োজন এবং ওনার দলের শৃঙ্খলা হোক, নমিনেশন দিয়েছেন সেখানেও কিছুটা অসন্তোষ আছে। যিনি সরাসরি আসতে পারেন হয়তো খুব তাড়াতাড়ি নিরসন করা সেখানে সম্ভব হবে, এটি আমরা মনে করি। এখন না আসার কারণ যিনি বলেছেন এটি আসলে আমাদের পক্ষে বিশ্লেষণ করা কঠিন। জি ধন্যবাদ শাহেদ ভাই। আমি একটু আপনাকে চাই শাহেদ ভাই, সেটা হচ্ছে যে এখন শুনলেন দলীয় বক্তব্য, শুনলেন যে নীলুফার আপা যেটা বলছিলেন তার দলের বক্তব্য বলছিলেন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাতের পক্ষ থেকেও জানা গেল যে তারাও এটা বিষয় নিয়ে চিন্তিত, কেন আসছেন না বা কি অবস্থা। আপনি কি মনে করেন একজন বিশ্লেষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, বাধাটা আসলে কোথায়? তারেক রহমান কেন আসতে পারছেন না? যদি একটা কথা বলেছেন যেটা আমি একটু কোট করতে চাই, সেটা হচ্ছে যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তার আসার ক্ষেত্রে। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। কেন তিনি বিষয়টি বিস্তারিত জানাতে পারছেন না? কি এমন স্পর্শকাতর বিষয়? বাধাটা আসলে কোথায়? দুটা প্রশ্ন আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমার সহালোচকরা বলেছেন, ব্যাখ্যা করেছেন মোটামুটি বিষয়ে। দেখুন, আমি জনাব তারেক রহমানের পিআর এর দায়িত্ব নিচ্ছি না। আমার চেয়ে কেউ বেশি খুশি হতো না যদি এই মুহূর্তে তিনি দেশে আসতেন। কারণ বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের প্রয়োজন, বাংলাদেশে দরকার তার। তিনি 15-16 বছর 17 বছর দেশের বাইরে। আমরা চাই, খুব ভালো হতো যদি তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাটে বেড়াতেন, এই সময় হাজার হাজার মানুষের সাথে কর্মোদ্যম করতেন এবং যেটা প্রয়োজন। তারেক রহমান অবিসংবেদিত বিএনপি নেতা হিসেবে গত 17 বছরের ভুরুঙ্গামারি থানার কোন ইউনিয়নের কোন কর্মী তার নামটা পর্যন্ত তার ডায়েরিতে লেখা, তিনি পার্সোনালি কানেক্ট করেন। কৈখালীর গ্রামের ছাত্রদলের নেতাকে তার সাথে তার সরাসরি যোগাযোগ আছে। অবিসংবেদিতভাবে আজকের বিএনপি তারেক রহমানের বিএনপি, ইচ অ্যান্ড এভরি ওয়ান অনুগত। কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে তার সংযোগের যে সুযোগ, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে চাই তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাট চষে বেড়াবেন, হাঁটবেন, মানুষের সাথে কর্মোদ্যম করবেন। অবিসংবাদিত বিএনপির নেতৃত্ব থেকে অবিসংবিধিতভাবে বাংলার মানুষের নেতা হিসেবে তার যে প্রত্যাবর্তন কিংবা যে ধাপটা আছে, সেখানে এই নির্বাচন সময় পর্যন্তটা আমি মনে করি খুব অল্প সময়। একটা মানুষ 17 বছর আসার, দেশে থাকার পর, বাইরে থাকার পর এই দেশে এসে আবহাওয়া অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায়, জড়তা অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায়। সুতরাং বাংলাদেশের মানুষ খুব কম সময় পাবে তাকে সামনাসামনি দেখতে। আর যদি ক্ষমতা কিংবা নির্বাচনে তারা ম্যান্ডেট পায়, সেক্ষেত্রে তো সেই সুযোগ থাকবেই। কিন্তু আমি বললাম যে আমার চেয়ে হয়তো বেশি কেউ দুঃখিত খুশি হতো না, কিন্তু আমরা কি বাস্তবতা জানি? কোন বাস্তবতায়